হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, তা হচ্ছে কতিপয় সমন্বয় জাবেদা। দেখো, তুমি যখন কার্যপত্র থেকে মন স্থির করবা যে অ্যান্সার করবোই, সমন্বয় জাবেদা দুইটা হোক, তিনটা হোক আর চারটা হোক থাকবেই। তার মানে কার্যপত্র থেকে যদি 10 মার্ক অ্যান্সার করতে চাও, তাহলে এখানে তোমার 4 নম্বর রাখতেই হবে। এই 4 নম্বর বাদ দিয়ে কার্যপত্র করা পসিবল না। আমি তোমাদের 12 থেকে 15টা কার্যপত্র শেখাবো। এই 15টার মধ্যে শিওর প্রথম 7-8টা বলে দিব যে 90% আসবে, এবং ওগুলো যদি পড়ে যাও বারবার কমন পাবাই। এবং 15টা যদি পুরোটা মাথার মধ্যে সেট করতে পারো, তাহলে তোমার দেখবে যে কার্যপত্রের সমন্বয় নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। চলো কথা না বলে শুরু করা যাক যে কোন কার্যপত্রগুলো আমরা কিভাবে আনসার করব। দেখো, কার্যপত্রে তোমার হচ্ছে প্রথমে ছক থাকবে, ছকের নিচে 1 2 3 4 এরকম করে দিয়ে আমাদের সমন্বয়গুলো দেওয়া থাকবে। এই সমন্বয়গুলোর ফার্স্টে আমরা জাবেদা বের করব, আর কখনো জাবেদা চাই, আবার জাবেদা ছাড়াও আমাদের কি করতে হয়, সমন্বয়টা বসাইতে হয়। কিন্তু কথা হচ্ছে, কার্যপত্রে তুমি জাবেদাটা যদি ভালোভাবে জানো, তাহলে সমন্বয় বসাইতে অনেক সুবিধা হয়। আর যদি তুমি বিপরীত দাখিলার ভালো প্রিপারেশন রাখতে চাও, মানে যদি বিপরীত দাখিলা অ্যান্সার করতে চাও, তাহলে সমন্বয় না দাখিলা না পারলে বিপরীত দাখিলা পারবাই না। ওকে, তো চলো খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা সমন্বয় দাখিলাটা একটু শিখে নিই। এক, সম্পদের অবচয়। দেখো, যদি সম্পদের তোমার এই যে কার্যপত্রের নিচে সম্পদের অবচয় লেখা থাকে, যে সম্পদের অবচয় 10%, সম্পদ বলতে যে কোনো সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, যে কোনো সম্পদ, ভূমি দালান করে যে কোনো সম্পদের অবচয় থাক না কেন, যদি 10% বা টাকার অ্যামাউন্ট বলে, আমাদের জাস্ট একটাই জাবেদা, কোনো ভাবাভাবি বাদ দিয়ে তুমি এই জাবেদাটা বসাই দিবা। যে ভাবতে হবে না যোগ হবে না বিয়োগ হবে, বিয়োগ হবে না যোগ হবে, বেতনের মতো যোগ হবে না বিয়োগ হবে, এরকম কোনোটাই ভাববা না, ডিরেক্ট বসাই দিবা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এইটা কমন পাবাই 90% সময়ে এই জাবেদাটা আসে যে আসবাবপত্রের অবচয়। ওকে, তো আসবাবপত্রের অবচয় থাকলে কোনো ভাবাভাবি নাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। একটাই ওয়ার্ড আবার বলতেছি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যে পার্সেন্ট দিলে পার্সেন্টের টাকাটা বের করবো, আর টাকাটা থাকলে টাকাটা বের করবো। দেন 2 নম্বরে সমাপনী মজুদ পণ্য। অনেক সময় সমাপনী মজুদ পণ্যটা আসে, কার্যপত্রের মধ্যে যে এত আসবেই এমনটা না, বাট সমাপনী মজুদ পণ্যটা আসে। বাট সমাপনী মজুদ পণ্য দেওয়া থাকলে আমরা জাবেদাটা নিব, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় অবলিক এখানে বিক্রিত পণ্যের ব্যয়। দুটো লিখতে পারো, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। তার মানে অনেক বইয়ে দেখবা বা অনেক সলিউশনে দেখবা বিক্রিত পণ্যের ব্যয় লেখা আছে। বিক্রিত পণ্যের ব্যয় থাক আর ক্রয় থাক, আমরা জাস্ট বুঝে নিব যে সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। টাকা অ্যামাউন্ট দেওয়া থাকলে টাকাটা বসাই দিব সুন্দরভাবে। ওকে, যোগ বিয়োগ কিচ্ছু করা দরকার নেই, সুন্দরভাবে বসাবা। এরপর মূলধনের সুদ 10% বা টাকা দেওয়া আছে। মূলধনের সুদ থাকবেই, মানে অনেক সময় থাকে, যদি থাকে আমরা কোনো ভাবেই করব না, মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জাস্ট সুন্দরভাবে মূলধনের সুদ ডেবিট। এখন তোমাদের আমি একটা কাজ দেই, যে মূলধনের সুদ আমার যদি আগের ক্লাসটা করে থাকো, তাহলে তোমরা জানো যে হচ্ছে আয় ব্যয় কোথায় বসাইতে হবে, আবার যে সম্পদ ব্যয় কোথায় বসাইতে হবে। ম্যাথ প্র্যাকটিস যদি ক্লাসগুলো করে থাকো, তাহলে তো আরো ক্লিয়ার করছো। তা তুমি বলো যে মূলধনের সুদ কোথায় কোথায় বসে? র্যামলে তো বসবেই, সমন্বয়তে বসবে। এখন এটা বিশদায় বিবৃতিতে বসে না আর্থিক অবস্থা বিবৃতিতে বসে, এটা তোমাকে বলার দায়িত্ব। কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। দেন তারপর আমরা এখান থেকে নিব উত্তোলনের সুদ। দেখো, মূলধনের সুদ আর উত্তোলনের সুদ কথাটা লেখা থাকলে আমরা জাবেদায় কোনো চেঞ্জ আনবো না, বিন্দু পরিমাণ চেঞ্জ আনবো না, ডিরেক্ট বসবো মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর উত্তোলনের সুদ থাকলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। জাস্ট মাথায় রাখবা, যেটারই সুদ থাকবে সেটাই, মূলধনের থাকলে সুদ ডেবিট, আর উত্তোলনের সুদ থাকলে সুদ ক্রেডিট। আমি আবার 4টা খুব ইম্পর্টেন্ট জাবেদাকে রিপিট করতেছি, এরপরে স্লাইডে আমরা বাকিগুলো দেখবো। তো এখানে দেখো, সম্পদের অবচয় 10% বা টাকা দেওয়া থাকলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আবার সমাপনী মজুদ পণ্য দেওয়া থাকলে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয় হিসাব ক্রেডিট। মূলধনের সুদ, উত্তোলনের সুদ দেওয়া থাকলে মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, উত্তোলনের হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। আশা করি এই 4টা তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, দেখো এখন ব্যয় বিজ্ঞাপন কমিশন বা যে কোনো কিছু যদি বিলম্বিতকরণ করা থাকে, তোমার কোনো কিছুই ভাবতে হবে না, জাস্ট এই জাবেদাটাই বসাই দিবা যে বিলম্বিত খরচ হিসাব ডেবিট আর খরচ হিসাব ক্রেডিট। মানে কমিশন হোক আর বিজ্ঞাপন হোক, যদি বিলম্বিতকরণ করা হয়, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট আর খরচ হিসাব ক্রেডিট। এবার অব্যবহৃত মনিহারি আছে 7,000 টাকা।
তাহলে আমরা অব্যবহৃত মনিহারি হিসাব দেখব ডেবিট 7,000 টাকা এবং মনিহারি খরচ হিসাব ক্রেডিট 7,000 টাকা। ডিরেক্ট এই জাবেদা বসাই দিবা, কোনো কনফিউশন না দরকার নেই। এখন মনিহারি কিন্তু তোমার হচ্ছে ওর মধ্যে থাকতে পারে, ডেবিট ক্রেডিট তো বসাই দিতে পারবা। এখন একটা জিনিস দেখো, কারোর মধ্যে অন্তর্ভুক্ত থাকলে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কারোর মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাকে বের করে দিয়ে ডেবিট অথবা ক্রেডিট হবে। তার মানে তাকে বের করে দিব ডেবিটে। এখন যদি সেই আইটেমটার ব্যালেন্স বা যেটা ডেবিটে হয় তাহলে ডেবিটে যাবে, আর যদি ক্রেডিট হয় ক্রেডিটে যাবে। যেমন সিম্পল এক্সাম্পল, সমাপনী মজুদ পণ্যের মধ্যে যেমন একটা এক্সাম্পল দেখি এখানে, সমাপনী মজুদ পণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে। তো অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে, সমাপনী মজুদ পণ্য ডেবিটে হয়। কেন ডেবিটে হয়? সমাপনী মজুদ পণ্য সম্পদ। এখন যেহেতু অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে, তার মানে অব্যবহৃত মনিহারিকে আমরা বের করে দিব, আর সমাপনী মজুদ পণ্যকে ক্রেডিট বানাবো। তাহলে অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট আর সমাপনী মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এটা বুঝতে পারছো? সেম ভাবে আরেকটা উদাহরণ দেখো, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে মনিহারি খরচ হিসাব ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তা এইভাবে আমরা নিব। দেখো এখন যে খুব ইম্পর্টেন্ট জিনিসটা শেখাবো তা হচ্ছে, তুমি এইসব জাবেদা না পড়াও তুমি জাবেদা মিলাইতে পারবা। একটা জিনিস দেখো, ফার্স্ট টাইম কার্যপত্রে একটা রেয়ামিল দেওয়া থাকে, এইখানে একটা রেয়ামিলের ঘর থাকে। একটু ভালোভাবে ইমাজিন করার চেষ্টা করো, যদি এইটা ঠিকভাবে বুঝতে পারো তাহলে কার্যপত্রে কোনো জাবেদা তোমাকে মুখস্থ করতে হবে না, এখানে সমন্বয় দেওয়া থাকে। ওকে, তো এখন দেখো এইখানে সমন্বয় দেওয়া আছে অব্যবহৃত মনিহারি 7,000 টাকা। এখন দেখো এখানে লেখা আছে অব্যবহৃত মনিহারি 7,000 টাকা। তে অব্যবহৃত মনিহারি 7,000 আমরা জানি, আর এখানে দেওয়া আছে মনিহারি খরচ, এখানে দেওয়া আছে শুধু মনিহারি লেখা আছে, মনিহারি লেখা আছে, খরচ যেহেতু তাহলে ডেবিট আমরা দিব 6,000 টাকা। তো একটা জিনিস দেখো, মনিহারি 6,000 টাকা ডেবিটের 6,000 না, এখানে আমরা দেই প্রায় হচ্ছে 10,000 টাকা। তো মনিহারি 10,000 টাকা দেওয়া আছে। এখন অব্যবহৃত মাস শেষে বা বছর শেষে আমাদের অব্যবহৃত আছে 7,000। অব্যবহৃতটা আমরা কি জানি? সম্পদ। আর সম্পদ মানে এর স্বাভাবিক জেটটা কি বলতো? ডেবিট। তার মানে অব্যবহৃত মনিহারিকে ডেবিটে রাখতে হবে, কারণ আমাদের এই জায়গায় কার্যপত্র কিন্তু একটা খসড়া হিসাব, আমি প্রথম লেকচারে বলছি। তো খসড়া হিসাবের মধ্যে আমরা কিন্তু সবগুলো হিসাবকে ইনক্লুড করে সুন্দরভাবে নিয়ে আসি, আবার শেষ পর্যন্ত সম্পদ দায় আয় ব্যয় ঠিক রাখতে হবে। তো অব্যবহৃত মনিহারি যেহেতু রয়ে গেছে, ওটা সম্পদ, তার সম্পদ এ, আর এ মানে এটাকে ডেবিটে রাখতে হবে, কারণ এই টাকাটা চলে যাবে আর্থিক অবস্থা বিবরণীতে ডেবিট সাইডে, সম্পদ সাইডে। এটা বুঝতে পারছো? তুমি না পড়েও ডিরেক্ট বুঝতে পারবো। আমার ম্যাথ প্র্যাকটিস ক্লাসগুলো করিও, তাহলে দেখবে যে আমরা এখানে কোনো জাবেদার রুলসই পড়বো না, ডিরেক্ট সুন্দরভাবে বসাবো। আবার আমি যদি একটা উদাহরণ দেই, যেমন বেতন বকেয়া রয়েছে, বেতন বকেয়া 6,000 টাকা। আচ্ছা, আর রেওয়ামিলে দেওয়া আছে বেতন, রেওয়ামিলে দেওয়া আছে বেতন 8,000 টাকা। আচ্ছা, তো দেখো আমরা জানি বকেয়া বেতনটা অলওয়েজ কি হয়? যোগ হয়। বকেয়া বেতনটা অলওয়েজ কি হয় বলতো? যোগ হয়। আর বকেয়া বেতন কি হিসাব? দায় হিসাব। দেখো এখান থেকে দুইটা নাম পাবো, এখানে একটা বেতন আছে, এটার সাথে কিন্তু এর সম্পর্ক। বেতন হচ্ছে ব্যয় আর বকেয়া বেতন হচ্ছে দায়। এখন দেখো, যেহেতু বেতন বকেয়া রয়েছে মানে দায়ও বৃদ্ধি পাবে, আর বেতন বকেয়া রয়েছে মানে যোগ হবে, ব্যয়ও বৃদ্ধি পাবে। তো তোমার এই জাবেদাটা কি আসবে? এই জাবেদাটা আসবে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। কেন এমনটা হলো? দেখো বেতন হিসাব ডেবিট হলো এই জন্য কারণ আমরা জানি বেতনটাকে বাড়াইতে হবে, যোগ করতে হবে, আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, ক্রেডিটটা করতে হবে। ওকে, আবার দেখো মানে এরকম এক্সাম্পল, যে তুমি এটা না বুঝে শুধু ডেবিট ক্রেডিটটা ঠিকভাবে বুঝতে পারলে যে কাকে বাড়াইতে হবে কাকে কমাইতে হবে, তাহলে এরকম জাবেদা তোমাকে মুখস্থই করতে হবে না। আমি ম্যাথ প্র্যাকটিস ক্লাসটা করলে আরো কনফিডেন্স আসবে। তার আগে আরেকটা এক্সাম্পল দেখাই। দেখো আরেকটা দেখি, যদি তোমার হচ্ছে বীমা অগ্রিম প্রদান, বীমা অগ্রিম প্রদান। আচ্ছা, তো বীমা যে অগ্রিম প্রদান করা হয়েছে 8,000 টাকা, আর ওখানে বীমা দেওয়া আছে, ধরো রেওয়ামিলে বীমা দেওয়া আছে 20,000 টাকা। রেওয়ামিলে বীমা দেওয়া আছে কত? 20,000 টাকা। এখন জাস্ট তুমি সিম্পল ভাবে চেনো যে অগ্রিমটা কমাই দিতে হয়। অগ্রিমটা কি করতে হয়? কমাই দিতে হয়। আর এটা ব্যয়, ব্যয়ের অগ্রিম মানে কি? সম্পদ। ব্যয়ের অগ্রিম মানে কি? প্রদান মানে সম্পদ। তাহলে এই যে বীমাটাকে আমরা কমাবো, বীমা যেহেতু তোমার ডেবিটে দেওয়া আছে, বীমা কোন সাইডে দেওয়া আছে? ডেবিট সাইডে, তাহলে এটাকে আমরা ক্রেডিট করব। তাহলে কি হবে বলতো? বীমা হিসাব ক্রেডিট, কারণ ওই জায়গাটা আমার কমাতে হবে, ওই জায়গাটা আমার কি করতে হবে? কমা, কারণ এই 20,000-এর মধ্যে অগ্রিম আমার 8,000 টাকা আছে। অগ্রিম কত টাকা আছে? 8। তো এই অগ্রিম বীমাটা আমরা সম্পদে দিব, অগ্রিম বীমা হিসাব ডেবিট। তুমি যদি এই কনসেপ্ট গুলো মেলাইতে পারো তাহলে তোমাকে একটা জাবেদাও মুখস্থ করতে হবে না কার্যপত্রে।
তো ম্যাথ প্র্যাকটিস গুলো ক্লাস করলে আরো ক্লিয়ার হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে, সমন্বয় জাবেদা যদি ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাই দাও, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে বিপরীত জাবেদা এবং তোমার হচ্ছে সমাপনী জাবেদা কিভাবে তৈরি করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।